জঙ্গলে 6 বিঘা নীল চাষ করলে হাড়ি শিখে উঠবে না, কিংবা পুকুর পাড়ে নীল করবা তাহলে পাড়ার মেয়েগুলো আর পুকুরে যাবে না। প্রিয় ভিউয়ার্স, আমি যে দুইটি চরণ উদ্ধৃত করলাম, এই চরণ দুটি হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নামক নাটকের গ্রন্থ থেকে। এই নীল দর্পণ নাটকটি মূলত রচিত হয়েছিল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যে একসময় নীল চাষ হতো, সেই নীল চাষ করতে গিয়ে কৃষকদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছিল, সেই অত্যাচারকে কেন্দ্র করে এবং সেই ঘটনা প্রবাহকে তুলে ধরার নিমিত্তেই দীনবন্ধু মিত্র 1807 সালে তার বিখ্যাত গ্রন্থ নীল দর্পণ রচনা করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি যে বিখ্যাত চরণ দুটি উদ্ধৃত করলাম, এর পিছনে একটি অন্যতম কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পুরাতন বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এই বিল্ডিংটি নীল চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই বিল্ডিংটি মূলত হচ্ছে একটি নীলকুঠি। এই নীলকুঠির এখানে আর কোনো আর সেরকম কোনো স্থাপনা অবশিষ্ট নেই, শুধুমাত্র এই ধ্বংসাবশেষটি অবশিষ্ট আছে। আসুন আমরা আগে দেখে নেই এখানে ধ্বংসাবশেষের একটি চিত্র। আমরা চিত্রটি দেখে নেই, দৃশ্যাবলী দেখে নেই, তারপরে আমরা মূল কাহিনী বা মূল গল্পে আসবো। এদিকে ধরো বাবা, এদিকে আস্তে আস্তে ধরো তুমি। হ্যাঁ, এখানে দেখুন, হ্যাঁ দেখুন আপনারা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এখন আসি মূল কথায়। এই যে নীলকুঠিটি, এটি অবস্থিত রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলাধীন কোলকোন্ড ইউনিয়নে। এই কোলকোন্ড ইউনিয়নের নীলকুঠিটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। আমরা জানি যে নীল চাষ মূলত ইংরেজদের হাত ধরেই চালু হয়েছিল বা প্রবর্তন করা হয়েছিল। এই তথ্যটি সম্পূর্ণভাবে ভুল। মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে নীল চাষের শুরু হয়েছিল একজন ফরাসি বণিকের মাধ্যমে। এটি শুরু হয়েছিল 1779 সালে। তারপরে ইউরোপে যখন নীলের ব্যাপক চাহিদা দেখা দেয়, তখন ইংরেজরা এই নীল চাষকে ব্যবসায়িক রূপ দেন এবং ব্যবসায়িকভাবে তারা তখন নীল চাষ করতে শুরু করেন। যেহেতু আমাদের এই বাংলাদেশ ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশের মাটিতে ধান, গম, পাট এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চাষাবাদ হতো। কৃষকরা এই ফসলগুলো চাষাবাদের সঙ্গেই জড়িত ছিল। তো কৃষকরা চায়নি যে নীল চাষ হোক, তো তারা নীল চাষ করতে অনীহা প্রকাশ করেছিল, যার ফলে আমাদের দেশের কৃষকদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছিল। কৃষকদেরকে বাধ্য করা হয়েছিল নীল চাষ করতে। এই যে নীল চাষের যে এলাকাগুলো ছিল, সেই এলাকাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া, মেদিনীপুর, হাওড়া এবং বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর এবং রংপুর, দিনাজপুর। রংপুর, দিনাজপুর বলতে আমি বোঝাচ্ছি সেই সময়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুর। এই নীল চাষকে কেন্দ্র করে অনেক ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাসের একটি অংশ হচ্ছে এই কোলকোন্দ ইউনিয়নে এই যে আপনারা যে নীলকুঠির ভগ্নাবশেষটি দেখতে পাচ্ছেন, সেই ইতিহাস। হ্যাঁ, আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যে এই যে নীল যে বের করা হতো, অর্থাৎ নীল গাছ থেকে যে নীল রং বের করা হতো, সেই নীল রং বের করার ক্ষেত্রে বড় বড় কড়াই ব্যবহার করা হতো। এই চুল্লিতে এই কড়াইগুলো চাপানো হতো এবং সেখানে নীল গাছগুলোকে সিদ্ধ করা হতো। এই কড়াইগুলোর যে আয়তন, সেটি ছিল 20 ফুট ব্যাসার্ধের অধিকারী। আপনাদের 3 ফুট ছিল উচ্চতা এবং 6 ফুট ছিল দৈর্ঘ্য। এই যে এখানে যে এই নীলকুঠিতে যে কড়াই সিদ্ধের কাজে ব্যবহৃত করা হতো, অর্থাৎ নীল গাছ সিদ্ধের কাজে যে কড়াইগুলো ব্যবহার করা হতো, তার একটি কড়াই আছে আমাদের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার যে বড়বিল ইউনিয়ন আছে, বড়বিল ইউনিয়নের মন্ত্রণার হাটে যে দলি মামুন এবং কলি মামুন যে বিখ্যাত মসজিদটি আছে, সেই বিখ্যাত মসজিদটিতে এখনও আপনারা একটি কড়াই দেখতে পাবেন, বড় মাপের কড়াই। সেই কড়াইটি এখানে
এই যে নীলকুঠি আছে, এই নীলকুঠিতে নীল গাছ সিদ্ধ করার ক্ষেত্রে ব্যবহার করা হতো। প্রিয় ভিউয়ার্স, আজকে যেহেতু ঈদের দিন, আমি শেষ করতে চাই বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে ইসলামী সঙ্গীত, তার শেষ দুইটি চরণ দিয়ে, সেটি হচ্ছে তোরে মারলো যারা জীবন ধরে ইট পাথর সুরে, সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই। নীল চাষ করার ক্ষেত্রে এদেশীয় মহাজনদেরকে ব্যবহার করে কৃষকদের ওপর যেরকম অবর্ণনীয়, অসহনীয় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছিল, সেগুলো ভুলে যাই। আজকে আমরা এই ঈদ উল ফিতরের দিনে একে অপরকে জড়িয়ে ধরি সহমর্মিতা, সহযোগিতার আলিঙ্গনে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।